ঝাড়খণ্ডের শিবগাদির দৃশ্য। তবে এটা কিন্তু এবছরকার নয়, এটা 2 বছর আগের। সেবার শ্রাবণ মাসের মাঝামাঝি এসেছিলাম এবং আপনাদের সবাইকে দেখিয়েছিলাম এখানকার প্রকৃতি ও মনোরম দৃশ্য। তবে সেই সময় বৃষ্টি হয়, এর ওপরের কিছু জায়গা যেগুলো এর সঙ্গেই দেখানো উচিত, যেমন আদিবাসী গ্রাম প্রভৃতি, সেগুলো দেখাতে পারিনি। তাই এবার একদম শ্রাবণ মাসের শুরুতে, শুরু বলা ভুল, একবারে শ্রাবণ মাসের আগেই চলে এসেছি কিছু বন্ধুদের সঙ্গে। আর এবার আমরা 6-7 জন ছেলে একসঙ্গে আসায় রাতে গাড়ি ছেড়েছিলাম। আর না ঘুমিয়ে হইহট্টগোল করতে করতে সারা রাত আসার পরে এসে পৌঁছালাম অবশেষে বারহেড মোড় পেরিয়ে সেই ছোট্ট ব্যারেজ। সেবার এই ব্যারেজের ওপর দিয়ে জাস্ট বেরিয়ে চলে গেছি, ব্যারেজের চারপাশটা দেখাতে পারিনি। তাই এবার আপনাদের জন্য ব্যারেজের চারপাশের মনোরম দৃশ্য দেখুন কেমন লাগে। আর আমরা পৌঁছেছি জাস্ট সকালবেলা, এখন 6:30 থেকে 7টা বাজে। তাই রোদেরও সেরকম জোর হয়নি এবং তার সঙ্গে ওয়েদারও খুব ঠান্ডা আছে। ভাগ্য ভালো থাকায় ব্যারেজে জল ছাড়ার দৃশ্য দেখতে পেলাম, যদিও ছোট ব্যারেজ। দেখতে পাচ্ছি জল ছাড়ার ওখানে মাছ ধরার ব্যবস্থা করা রয়েছে। যদিও অন্যান্য ব্যারেজ যেগুলো আমরা দেখি সেই তুলনায় এটা খুবই ছোট, কিন্তু এর চারপাশের পরিবেশ এটাকে খুব সুন্দর করে তুলেছে। ব্যারেজের চারপাশ ঘোরাঘুরি, ওখানে ব্রাশ ট্রাশ করে নেওয়া হলো। আমাদের ছেলেপিলেকেও বন জঙ্গলে একটুখানি ঘুরে ফিরে নিল। দিয়ে আমরা এবার এখান থেকে আর 2-3 কিলোমিটার শিবগাদি মন্দিরের দিকে। এখানে অনেক জায়গায় দেখলাম যে এরকম সমতল ভূমি বলা ভুল, উঁচু নিচু পাহাড়ে ঘেরা জায়গা। তো সেখানে অনেক জায়গায় মানুষ খুঁড়ে এইভাবে জলাশয় করে রেখেছে। আমার মনে হয় যেন এখানে যেহেতু গরমকালে জলের খুব সমস্যা, ঝর্ণার জলই একমাত্র জলের সোর্স বলা যেতে পারে, তাই জল ধরে রাখার জন্য এরকম পুকুরের মতো কাটা হয়েছে বলে মনে হয়। আগের বার এসে আমি বলেছিলাম যে আমি 22-23 বছর আগে যখন এসেছিলাম তখনকার সঙ্গে এখনকার কি ডিফারেন্স। এবার এসে আরও খানিকটা ডিফারেন্স পাচ্ছি, অর্থাৎ মানুষজন আরও অনেকটা বেশি, কিন্তু তবুও এখনও এখানে চারপাশে যা গাছপালা আছে বা যা বন জঙ্গল আছে তা আমাদের এইসব সাইডের থেকে অনেক বেশি। এইবার এসে একেবারে পৌঁছে গেছি পাহাড়ের কাছে, মেলা প্রাঙ্গণের মধ্যে বলতে পারেন, কেননা এখনও সমস্ত মেলার দোকানগুলো বসেনি। সব দোকানের বাঁশ পুঁতে দোকান তৈরি বা মেলার প্যান্ডেলগুলো তৈরির কাজ চলছে। আর মেলা এখনও বসেনি বলে আমরা গাড়ি নিয়ে সোজা ভেতরে ঢুকতে পারছি। মেলা শুরু হয়ে গেলে তখন আর ভেতরে ঢুকতে দেয় না, ব্যারিকেড দিয়ে দেয়। আগের বার যেমন অনেকটা আগে গাড়ি থেকে নামতে হয়েছিল এবং হেঁটে হেঁটে যেতে হয়েছিল, কিন্তু এবছর মেলা শুরু হয়নি, এখনও 2-3 দিন দেরি আছে, সামনের সোমবার থেকে। তাই টোকানগুলো বসেছে। কিছু কিছু পার্মানেন্ট দোকান যেগুলো আছে সেগুলো খোলা আছে, বাকি সব যেগুলো টেম্পোরারি মেলা উপলক্ষে বসে সেগুলো বন্ধই রয়েছে। আমরা সোজা গাড়ি নিয়ে একদম যে পাহাড় যেখানে বাবার স্থান তার একদম দোরগোড়ায় বা একদম পাহাড়ের কাছে চলে যাচ্ছি। আর সামনে যাওয়া সম্ভব নয়, সামনেই রয়েছে পাহাড়ে ওঠার গেট। তাই এইখানে গাড়ি রেখে গাড়ি লক করে, এই সামনে কিছু পুজো সামগ্রীর দোকান রয়েছে, এগুলো এরা বললো ম্যাক্সিমাম পার্মানেন্ট থাকে নাকি। তো এদের কথা অনুযায়ী ওইখানে রেখে আমরা যেহেতু সারা রাত জেগে সবাই স্নান করব, নিচেও বাথরুম পায়খানা ছিল, আবার ওপরেও আছে, বিভিন্ন গেস্ট হাউসে রয়েছে। তো আমরা ঠিক করলাম যে শুধু আমাদের স্নান করার ব্যাপার ছিল, সেই মতো আমরা ওপরে একদম যেখানে ঠাকুরের স্থান সেইখানে যে কল আছে সেইখানেই স্নান করব। সেই মতো চারপাশের ছবি তুলে 1 কাপ চা, একটু বিস্কুট খেয়ে নিতে হলো। খেয়ে আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করব। এই বছরকার চারপাশের দৃশ্য, দেওয়ালে সুন্দর ঠাকুরের ছবি, চারপাশ পুরো সুসজ্জিত,
মেলা শুরুর জন্য এখানকার ভক্তবৃন্দরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে গেট তৈরি হয়েছে, এসব সমস্ত কিছুই রয়েছে। কিন্তু যেহেতু মেলা শুরু হয়নি, বাংলা হিসেবে শ্রাবণ মাস পড়ে গেলেও এখানে কিন্তু বেশ ফাঁকা এখনও। আর আমি হিসাব করে এই ফাঁকাটা পাবো, এই হিসাব করেই এবছর ঠিক নন বেঙ্গলি শ্রাবণ মাস পড়ার 1-2 দিন আগে এখানে এসে উপস্থিত হলাম। আমরা দেখছি শিবগাদি সেই সুসজ্জিত গেটটা দেখলেই যথেষ্ট ভালো লাগে। আগেরবার অত কাছ থেকে গেটের ছবি সেইভাবে তুলতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, তাই এবছর খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। চলুন, এবার শুরু হচ্ছে সিঁড়ি। এক একজন গুণে এক এক রকম হয়, তো আমি গুনলাম 190 কি 89টা হলো। যাই হোক, আমাদের চলা শুরু। আমার সঙ্গে এবছর যারা আছে তারা আমার থেকে স্বভাবতই সবাই ছোট, বন্ধু কাম ভাই বলতে পারেন। তো তারা প্রত্যেকেই আমার কথা এসেছে, তারা কেউই আগে আসেনি এবং এখনও পর্যন্ত এসে তারা বেশ খুশি এখানকার পরিবেশ দেখে। এইবার সিঁড়ি ওঠা শুরু। এই হচ্ছে সেই টিম বা সেই ব্যাটালিয়ান যারা রাত জেগে বাবা দর্শন করতে এসছে। সামনে এই যে গেটটা লোহার, এটাও ফুল দিয়ে সাজায়, যদিও এখনও 1-2 দিন দেরি আছে। মানে আজকে শনিবার, রবিবার দিনকে গুরু পূর্ণিমা, সোমবার থেকে কি রবিবার থেকে এখানের মেলা শুরু, অর্থাৎ শ্রাবণের প্রথম সোমবার। এই সেই পাহাড়, অনেক কিছু চেঞ্জ হয়ে গেলেও এই পাহাড় কিন্তু একই আছে, যা 20-22 বছর আগে আমি দেখেছিলাম। এবার এসে একটা বিশেষ চেঞ্জ দেখলাম। এই যে জায়গাটা দেখছেন, এইখানে একটা ছোট্ট হনুমান মন্দির ছিল, যেটা এই সব কনস্ট্রাকশন সব কিছু হওয়ার আগে, যখন এই গুহা আমি আজ থেকে 24 বছর কি 23 বছর আগে দেখেছি, তখন থেকে সেই ছোট্ট পড়া হনুমান মন্দিরটা ছিল, যা মন্দিরের দরজার দিকে মুখ করে। এবার এসে দেখলাম এই মন্দিরটা, হনুমান মন্দিরটা ভেঙে দিয়েছে। আমার কাছে আগের বারের ছবি রয়েছে, আপনারা দেখুন মন্দিরটা কোনখানটা ছিল যারা আগে দেখেননি। তার বদলে এই সামনে যে সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছি, ওইখানে মানে সামনের দিকে মুখ করে হনুমান মন্দির করা হয়েছে। চলুন এক ঝলক হনুমান মন্দিরের ভেতরে গিয়ে বজরংবলীর দর্শন করে আসি। এইবার প্রবেশ করতে চলেছি সেই প্রাচীন গুহা। আগেও বলেছি, যা কথিত আছে দেবশিল্পী বিশ্বকর্মা নাকি নিজে তৈরি করেছেন, এবং সেই অদ্বিতীয় গজেশ্বর শিবলিঙ্গ, যা হলুদ রঙের। আমি এখন গুহার ভেতরটা খুবই সংকীর্ণ। গুহার মধ্যে নতুন কিছু মূর্তি স্থাপন করা হয়েছে, তার মধ্যে গণপতি মূর্তি দেখতে পাচ্ছি। কারেন্ট নেই এখন, এই যে লাইটটা জ্বলছে এটা জেনারেটরের লাইট জ্বলছে, যে কারণে গুহার ভেতরে আলো খুব কম। কারেন্ট থাকলে বাকি আরও লাইট জ্বলে এবং অনেক বেশি আলো থাকে। আলো কম বলে আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়ে লাইটটা একটু বাড়াবার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন সেই এক এবং অদ্বিতীয় শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ সম্পর্কে বিহার ও ঝাড়খণ্ডের লোক প্রত্যেকেই তীর্থস্থান খুব ভালো মতোই জানেন। ইদানিং পশ্চিমবাংলারও বহু মানুষ এখানে তীর্থ করতে যায়। এইবার দেখছি মন্দিরের চারপাশে আরও কিছু শিবলিঙ্গ এবং কিছু ওই রকম লিঙ্গস্বরূপ পাথরের মূর্তি ছিল। তার সঙ্গে এবছর দেখতে পাচ্ছি
কিছু মেটাল বা ধাতুর মূর্তি রয়েছে। আগের 2 বছর আগে যখন এসেছিলাম তখন ওই দিকটা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। এখন দেখছি ওখানে একটা মনে হয় যেন বড় এসি বা এরম কিছু শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগানো হয়েছে। এইটা সম্ভবত কার্তিকের মূর্তি। এইখানেই পিছন দিকে ছিল সেই সুড়ঙ্গ যেটা বোল্ডার দিয়ে বন্ধ করা হয়েছে, সেই অলৌকিক সুড়ঙ্গ যেখানে কথিত আছে যেই এক্সপ্লোর বা খোঁজ করতে ভেতরে ঢুকেছে সে আর ফিরে আসেনি। সামনে নন্দী মহারাজকে বসানো হয়েছে। এবার এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি চারদিকে সমস্ত কমিটির লোক বা পুরোহিতগণ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। সম্ভবত মেলা আসছে, তার আগে কিছু জিনিস তৈরি এবং চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই ধরনের নিজেদের কাজে সবাই ব্যস্ত আছে। এইবারে আমাদের গন্তব্য, যেটা আগের বার দেখাতে পারিনি, সেটা হচ্ছে ওপরের আদিবাসী গ্রাম এবং যতদূর আমি শুনলাম ওপরে সেই স্থান যেখানে গজাসুর নামক অসুরকে বধ করেছিলেন মহাদেব, সেই জায়গা। তো এখানকার সিঁড়ি সংখ্যা, এটাও ঠিক গুনলাম না ভুল গুনলাম জানি না, আমি গুনে পেলাম 360 নিয়ার অ্যাবাউট। কেউ বলছে 380, কেউ বলছে 90, কেউ বলছে 350, জানি না ঠিক কত। আমি গুনে পেয়েছি 359টা। নিচে সিঁড়ি সংখ্যা ছিল 180-90 ঘরে, এটা 359-60, যাই হোক। এই সিঁড়ি উঠতে একদম, আমাদের যেহেতু পাহাড়ের অঞ্চলের সিঁড়িতে ওঠা অভ্যাস নেই, এই সিঁড়ি উঠতে সবারই দম শেষ। উঠে এইখানে এসে সবাই কোনো রকম বসে পড়েছে। এই সেই জায়গা, এই বোধহয় সেই শিলা। তবে আমার যতদূর মনে আছে এখানে আগে একটা বড় গাছ ছিল, বহু বছর আগে যখন দেখেছি, সেটা তো ফটোগ্রাফি নেই, তা ঠিক মনে আছে কি নেই আমি জানি না। বর্তমানে দেখতে পাচ্ছি এইটাই সেই প্রস্তরখণ্ড, এইখানে পুজো আর্চা হয়, এইটাই মানুষ ওপরে উঠে দেখে বা আমরাও দেখতে এসেছি। আগের ভিডিওতে বলা আছে, তবু আগের ভিডিও যারা দেখেননি তাদের জন্য আবার বলে দিই, এই শিব ঠাকুর বা এই মহাদেবকে গজেশ্বর মহাদেব বলা হয়। তার কারণ হচ্ছে গজাসুর নামক অসুরকে বধ করে বাবা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। এইবার উঠে চলেছি আদিবাসী গ্রামের দিকে। জানি না কতটা উঁচুতে আছে, অনেকটা পথ ওইভাবে কোনো সিঁড়ি নেই। ওঠার পর পাহাড়ি রাস্তা ধরে, সব জায়গায় ছবি তোলা যায়নি, আমরা পাহাড়ের ওপর মেল বা একটা সমতল ভূমিতে এসে প্রবেশ করলাম। এই গ্রামটায় আগের বছর, মানে 2 বছর আগে যখন এসেছিলাম তখন আসা সম্ভব হয়নি, কারণ ফ্যামিলি নিয়ে এসেছিলাম এবং বৃষ্টি পড়ছিল। তো এই গ্রামটায় আমি এসেছিলাম 22-24 বছর আগে, যখন ক্যাম্প করতে এসেছিলাম। তখন এই গ্রামটা আরও পোর, অর্থাৎ আরও বাজে অবস্থায় ছিল। এখন যেটা 2-1টা সিমেন্টের ঘর বা এই ধরনের তৈরি টালি দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের গ্রাম বাংলার ঘরে দেখতে পাই, তখন কিন্তু এখানকার ঘরবাড়িতে ওই টিন টালি বা ইটের কোনো ছোঁয়াই ছিল না। পুরোপুরি মাটির ঘর, আরও নিচু, এবং ঘরের গায়ে খুব সুন্দর আলপনা দেওয়া, একেবারে আদিবাসী। এতটাই আদিবাসী ছিল যে এখানকার মেল ফিমেল প্রভৃতি তাদের বস্ত্র ঠিকঠাক ছিল না, বা তখন অবধি তারা ঠিকঠাক বেশভূষা সভ্যতা হয়নি। তবে 22-24টা বছর কেটে গেছে, এখন এখানকার বাচ্চাদের দেখছি সবাই জামা প্যান্ট পরছে, অর্থাৎ মানে জামা প্যান্ট পরা বা লজ্জা নিবারণের সভ্যতাটা নিচে
মানুষজনের সঙ্গে এদের যোগাযোগ হওয়ায় সেইগুলো হয়েছে। ওপরে জানি না স্কুল বা এই ধরনের শিক্ষা ব্যবস্থা কিছু আছে কিনা, তবে আগে এই গ্রামে ওঠার রাস্তা বলতে গেলে সম্ভবত এই রাস্তাই ছিল। তবে এখন ওপরে উঠে দেখতে পেলাম এখানে ট্রাক্টর প্রভৃতি দুটো একটা এই ধরনের চাষের গাড়ির, এবং খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই গ্রামে ওঠার পাহাড়ের ওই সাইড দিয়ে রাস্তা আছে, অর্থাৎ পাহাড়ে ওঠার রাস্তা তৈরি হয়েছে। কিন্তু যতটুকুই সভ্যতার আলো পৌঁছাক, এখানকার মানুষের জীবনশৈলী দেখে এখনও বোঝা যাচ্ছে যে এরা খুবই দরিদ্রতার মধ্যে বাস করে। আগে যখন খোঁজ নিয়েছিলাম তখন শুনেছিলাম যে এখানকার মানুষের প্রধান জীবিকাই হচ্ছে এই পাহাড়ের ওপর মধু, কাঠ, তারপরে বিভিন্ন গবাদি পশু পালন করে তাদের দুধ বা দুগ্ধজাত বিভিন্ন জিনিস সেইগুলো নিচে গ্রামে নিয়ে গিয়ে দেয়, এবং সেগুলোর বিনিময়ে পয়সা না নিয়ে সেই আদিম বিনিময় প্রথার মতো করে তার বিনিময়ে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসে। এইভাবে এই গ্রামের তখনকার জীবনশৈলী ছিল। বর্তমানে এই গ্রামে অর্থের প্রচলন বা এই ধরনের ব্যাপারগুলো হয়েছে বলে মনে হয়, এবং এরা বাংলা হিন্দি ভাষা মোটামুটি বোঝে। তবে 22-24 বছর আগে যখন এসেছিলাম তখন কোনো ভাষাই বুঝতো না। আদিবাসী তো পুরোপুরি আদিবাসীই ছিল, ইশারা করে এদেরকে সমস্ত কথা বলতে হতো। তবে এখনও এখানকার বাচ্চা, এখানকার ঘরবাড়ি, তাদের খাওয়া দাওয়া প্রভৃতি দেখে খুবই করুণ উপলব্ধি হয়। তার কারণ এখনও এদের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার যথেষ্ট দরিদ্রতার ছাপ রয়েছে বা যথেষ্ট দরিদ্র অবস্থা। আর প্রধানত আমার এখানে আসা, বিশেষ করে এই বছর এসে ব্লগ করার মেন কারণ হচ্ছে এখানকার এই আদিবাসী গ্রাম। কারণ আমার ভিউয়ার্সদের মধ্যে বেশ কয়েকজন এইখানের আদিবাসী গ্রামটা কভার করার কথা বলেছিল, কারণ আমার আগের বারের ভিডিও আপনাদের সবার ভালোবাসায় ভালো ভিউ হয়েছিল। তাই তাদের বক্তব্য ছিল এটাই যে এই গ্রামটা যদি আমি একটু তুলে ধরি তাহলে মানুষের চোখে এই গ্রামটা পড়ে, এবং সেই মানুষের চোখে পড়ার সঙ্গে সঙ্গে যদি প্রশাসনেরও চোখে পড়ে এবং যদি এই জায়গার কিছু উন্নতি হয়, সেই আশায় আজকের এই ব্লগ এবং এই আদিবাসী গ্রামটাকে আপনাদের সামনে তুলে ধরা। সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে যে এই তীর্থস্থানে আসুন। এখানে এখনও প্রকৃতির ছোঁয়া বেশ বোঝা যায়, কৃত্রিমতা এখনও অনেকটাই কম, এবং তার সঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এটাই যে এই ধরনের গ্রামগুলোতে সরকারি সাহায্য এসে পৌঁছাক আরও বেশি করে, এখানকার মানুষের জীবনশৈলী উন্নত হোক। এই বলে আজকের এই ব্লগ শেষ করলাম, এবং আমাদের এবার ফেরার পালা। আমরা এই ধরনের টুকটাক ঘুরতেই থাকি। এই ধরনের ঘোরায় আমাদের সফরসঙ্গী হতে বা আমাদের ব্লগ বা প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা কিছু বলার থাকলে একটা কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।